আমরা বাংলাদেশে প্রথম যে পুরনো ল্যাপটপে ওয়ারেন্টি দিচ্ছি এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, এটা কেউ এর আগে করেনি এবং দীর্ঘদিন একটা সাপোর্ট দিচ্ছি, যেখানে আপনার ল্যাপটপের ছবি, কনফিগারেশন, সমস্যা এগুলো লিখে দিলে আমরা কিন্তু প্রাইসটা দিয়ে দিচ্ছি। প্রাইসটা যখন ফাইনাল হচ্ছে, আপনার যখন মনে হচ্ছে যে আপনি ডিলটা ভালো হচ্ছে, তখনই আপনি পুরোনোটা নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে। সেক্ষেত্রে আমরা একজন ইন্সপেক্টর পাঠাচ্ছি, সে হচ্ছে প্রোডাক্টগুলো চেক করে একটা চেকলিস্ট করে কোন প্রোডাক্ট কী অবস্থায় আছে একটা ডাটাবেস করে তাকে আমরা অফার দিচ্ছি। তাহলে কর্পোরেট এবং ইন্ডিভিজুয়াল কারোরই কিন্তু ঠকার সম্ভাবনা থাকছে না যে চলে আসছে এটা দিয়েই দিতে হবে, এরকম না। তো আমরা একটা প্রপার একটা প্রসেসের মাধ্যমে এই এক্সচেঞ্জের কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। তবে যেই জায়গাটা আমি আরেকটু জোর দিয়ে বলতে চাই, আমরা একটু বোধহয় কোম্পানি বা বড় বড় কংগ্লোমারেট যারা, তাদের নিয়ে কথা বলছি, কিন্তু এই এক্সচেঞ্জ করিটা কিন্তু বড় ভূমিকা রেখেছে ব্যক্তি পর্যায়ে, বিশেষ করে স্টুডেন্টদের, এবং যারা কখনো স্বপ্ন দেখে নাই যে বাবা মার 10-15 হাজার টাকা দিয়ে একটা ডিভাইস সে ইউজ করবে, বিশেষ করে ল্যাপটপ। এবং এই জায়গাটার কথাটা আমি এখন নিয়ে যেতে চাই রাসেল ভাইকে, কারণ আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে, তাদের অসংখ্য মেধা, যোগ্যতা, ক্ষমতা আছে, যে জাস্ট যদি একটা অল্প স্বল্প টাকায় যদি একটা ডিভাইস পায়, সে হয়তো কয়েক লক্ষ ডলার তার লাইফে কামাতে পারবে। তাহলে এই জায়গাটা আসলে এই এক্সচেঞ্জ করে কি ভূমিকা রেখেছে, আমরা একটু এই গল্পটায় যাব। রাসেল ভাই, এমন স্টুডেন্টদের দুই একটা গল্প একটু তুলে ধরবেন যে ধরেন সে তখন একেবারে অথই জলে পড়ার অবস্থা, তার ধরেন সে ইঞ্জিনিয়ারিং পড়ছে বা নর্মাল কোথাও পড়ছে, কিন্তু সে জানতে পেরেছে তার একটা ল্যাপটপ হলে নর্মালি সে এই কাজগুলো করে সে তার পরিবার, তার নিচেকেও বা তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে সে বাঁচিয়ে নিতে পারে। এরকম হয়েছে যে শুনেছেন যে সে এত কম টাকায় ল্যাপটপটা পেয়ে সে এখন সাকসেস? এটা অসংখ্য হয়েছে, হাজার হাজার হয়েছে। কারণ আমরা যে পুরনো ল্যাপটপগুলো রেডি করি, এক্সচেঞ্জে পাওয়া ল্যাপটপগুলো, এগুলোর বেশিরভাগ যায় প্রত্যন্ত গ্রামে। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম গ্রামে পাঠাই দিই। গ্রামে বসে ল্যাপটপটা চেক করে আধা ঘন্টা চালাবে, তারপরে সে পেমেন্ট করবে। এই যে সুযোগটা আমরা দিয়েছি, এতে কিন্তু একজন গ্রামের সুবিধাবঞ্চিত একজন স্টুডেন্ট বলি, ফ্রিল্যান্সার বলি, তার কিন্তু কোনো টেনশন থাকছে না যে আমি খারাপ জিনিস দিব কিনা, কারণ সে কিন্তু চেক করেই আমাদেরকে পেমেন্টটা করতে পারছে। তো এরকম আমি যদি বলি যে বাংলাদেশে, মানে আপনি জাস্ট প্যাক করে দিয়ে দিবেন না যে একটা কিছু চলে গেল, সে পরে আবার আপনার কাছে দ্বারস্থ হতে হবে? হ্যাঁ, না, এটা হতে হবে না। আমাদের কাছ থেকে কেন কিনে, একদিকে তো কম দামে পাচ্ছে, অন্যদিকে হচ্ছে ওইটা চেক করে নেওয়ার সুযোগ আছে। এবং আমরা বাংলাদেশে প্রথম যে পুরনো ল্যাপটপে ওয়ারেন্টি দিচ্ছি এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, এটা কেউ এর আগে করেনি এবং দীর্ঘদিন একটা সাপোর্ট দিচ্ছি। আপনারা যারা শুনছেন নিশ্চয়ই এটা শেয়ার দিয়ে দিবেন, বিশেষ করে আপনি যদি একটা ভালো ল্যাপটপ ব্যবহার করতে পারেন এবং আপনি যদি আপনার এটি দরকার না হয়, দেখবেন আপনার ফেসবুক যারা সোসাইটির মধ্যে আছে বা বন্ধু বান্ধবের মধ্যে আছে, তাদের হয়তো কাজে লাগবে যে পুরনো ল্যাপটপেও আপনার হচ্ছে ওয়ারেন্টি দেওয়া হয়। আমার কাছে একেবারে আমি নিজে বলি যে আমার কাছে এই বিষয়টা অবাক লাগছে, এবং আমি এই পডকাস্ট করতে করতেও ভাবছি যে আমার যত ছোট ছোট উদ্যোগ আছে বা আমার পার্সোনাল যখন যদি আরও একটা ডিভাইস লাগে, ধরেন অ্যাপলের আমার একটা ছোট ডিভাইস লাগলো, আমি চেষ্টা করবো রাসেল ভাই থেকে নেওয়ার। নিশ্চয়ই আপনারা এই গল্পটা শুনে আপনাদেরও ওই রকম অনেকেরই মনে লাগবে যে হ্যাঁ, আমার উদ্যোগটায় 15টা ল্যাপটপ দরকার, তাহলে আমি নতুন না কিনে ব্যবহার উপযোগী যদি তার কাছ থেকেই নিতে পারি, তাহলে দেখেন আপনার উদ্যোগটা কত দ্রুত রান করবে এবং কত সহজে হবে। আর যেই বিষয়টা নিয়ে এখন আলোচনায় যেতে চাই, যে অনেক সময় আমরা ভাবি পুরনো মানেই খারাপ বা হচ্ছে পুরনো মানেই অকেজো, তাহলে সেই ক্ষেত্রে বরং আপনি কিভাবে পুরনোটাকে চেক করে নেবেন একটু রাসেল ভাইয়ের কাছ থেকে শুনি, বা তারা আসলে চেকিংয়ে কি সহযোগিতা করে। যে একটা মানুষ ধরেই তো নিয়েছে যে এটা খারাপ, সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে আত্মবিশ্বাস দেন? আচ্ছা, প্রথমত তো আমরা ওয়ারেন্টি দিয়ে বিক্রি করছি, তাহলে সে ওয়ারেন্টি কাগজপত্র পাচ্ছে। এটা কত বছর পর্যন্ত? এটা আমরা 50 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, নষ্ট হলে রিপ্লেস করে দিব, আর 5 বছর ফ্রি সার্ভিসটা দিচ্ছি। তার মানে সে তো 5 বছর পর্যন্ত সার্ভিসের ব্যাপারটা আমাদের কাছে সিকিউর। আরেকটি ইস্যু হচ্ছে যে একটা ল্যাপটপ নেওয়ার সময় যে ওইটার ব্যাটারি হেলথ কেমন, এসএসডির হেলথ কেমন, বডি কন্ডিশন কেমন, সব কিছু 10-15টা পয়েন্ট আছে, ওই পয়েন্টে চেক করে কিন্তু আমি প্রোডাক্টটা কিউসি করে পাঠাচ্ছি। কাজেই তার দিক থেকে ঠকার সম্ভাবনা কম, কারণ ঠকবে না সেটা আমরা ইনশিওর করছি। আর অন্যদিকে যেটা হয় যে অনেক সময় ই কমার্সের ব্যাপারে মানুষের একটা হতাশা কাজ করে যে একটা বলে আরেকটা পাঠাচ্ছে। আমরা যে ল্যাপটপ বা ডেস্কটপটা পাঠাচ্ছি, ওইটার অ্যাকচুয়াল যা যা ঘটেছে
বা যা যা সমস্যা বা যা যা সমস্যা নাই সবই আমরা অনেস্টলি বলে দিচ্ছি। তার মানে ওইটা কবে কিনেছে, কয়দিন ব্যবহার করেছে, কারা ব্যবহার করেছে, মানে গাড়ির মতো আমরা বলে দিচ্ছি এবং কোনটার হেলথ কেমন সেটা বলে দিচ্ছি। এরপরে আর মানে মানুষের টেনশনের জায়গাটা থাকে না। মানে ইনফরমেশনের যে এক্সচেঞ্জটা এটা একেবারে পিওর হয়। হ্যাঁ, পিওর হয়। তবে দেখেন, এই পডকাস্টে গল্প করতে করতে রাসেল ভাইয়ের কাছ থেকে আরেকটা জিনিস আমি খুবই ইন্টারেস্টিং লাগলো। সেটি হচ্ছে, ধরেন এতক্ষণ তো বললাম যে কোন কোম্পানি কম দামে নিতে পারে, কোন স্টুডেন্ট কম দামে পেতে পারে, অথবা কোন ফ্রিল্যান্সার খুব সহজে একটা ভালো হাই কনফিগারেশনের ল্যাপটপ তার কাছ থেকে নিতে পারে। কিন্তু দেখেন, আমি বা আপনারও কিন্তু একটা ল্যাপটপ বাসায় পড়ে থাকতে পারে, অথবা একটা কোম্পানির 10টা ল্যাপটপ পড়ে থাকতে পারে, বা পিসি পড়ে থাকতে পারে। সেক্ষেত্রে আপনি আসলে রাসেল ভাইয়ের সঙ্গে বা রাসেল ভাইয়ের বিজনেস বা উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে কীভাবে পিসি বা ল্যাপটপ বিক্রি করে অথবা দিয়ে নিজের আর্থিকভাবে লাভবান হতে পারেন, আবার অন্যেরও কম দামে ল্যাপটপ বা পিসিটা দিতে পারেন, সেই কাজটা আসলে কীভাবে হয় এটা একটু শুনি। আচ্ছা, আগে যে প্রবলেমটা ছিল মানুষের এক্সচেঞ্জ করার ক্ষেত্রে, তারা কিন্তু একটা ল্যাপটপ বা ডেস্কটপ কোনো একটা শপে নিয়ে যাইতো, তারা একটা প্রাইস বলতো, প্রাইস অনেক সময় পছন্দ না হলেও দিয়ে দিতে হতো, কারণ অনেক দূর থেকে নিয়ে আসছে। এখন এটা পূর্ব থেকে নির্ধারণ করার সুযোগ আছে। আমরা একটা পোর্টাল করেছি exchangequery.com, যেখানে আপনার ল্যাপটপের ছবি, কনফিগারেশন, সমস্যা এগুলো লিখে দিলে আমরা কিন্তু প্রাইসটা দিয়ে দিচ্ছি। প্রাইসটা যখন ফাইনাল হচ্ছে, আপনার যখন মনে হচ্ছে যে আপনি ডিলটা ভালো হচ্ছে, তখনই আপনি পুরোনোটা নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে। আর কর্পোরেটের ক্ষেত্রে যেটা হয়, অনেকগুলো ল্যাপটপ, সেটা তো আর নিয়ে আসা সম্ভব না আগেই, বা ইনফরমেশন দিতেও প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা একজন ইন্সপেক্টর পাঠাচ্ছি, সে হচ্ছে প্রোডাক্টগুলো চেক করে, একটা চেকলিস্ট করে কোন প্রোডাক্ট কী অবস্থায় আছে একটা ডাটাবেস করে তাকে আমরা অফার দিচ্ছি। তাহলে কর্পোরেট এবং ইন্ডিভিজুয়াল কারোরই কিন্তু ঠকার সম্ভাবনা থাকছে না, যে চলে আসছে এটা দিয়েই দিতে হবে, এরকম না। তো আমরা একটা প্রপার একটা প্রসেসের মাধ্যমে এই এক্সচেঞ্জের কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। তার মানে হচ্ছে আমরা সবাইকে একটু সচেতন করার জন্য বলি, যেহেতু এটা ইলেকট্রনিক ডিভাইস এবং ইলেকট্রনিক ডিভাইস এখন প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। আমরা হেডফোন থেকে শুরু করে পিসি, ল্যাপটপ, নানা ধরনের গ্যাজেট ব্যবহার করি। অনেকেই কিন্তু এই ব্যবহার্য জিনিসগুলো কিভাবে আসলে দুই পক্ষে লাভবান হতে পারি এটি না জানার কারণে অনেকে ডাস্টবিনেও ফেলে দেয়, এবং এটি কিন্তু পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এবং এই কাজটিতেও তারা কিন্তু আসলে মনের অবলীলায় কিন্তু এই বিজনেসটা একটা বড় পরিবেশের উপকার করছে। এই ক্ষেত্রে কি কেউ কি সরকার বা কোনো অর্গানাইজেশন আপনাদের থ্যাঙ্কস দিয়েছে বা বলেছে যে আপনারা বড় একটা বর্জ্য সমাজে যে ক্ষতিটা করতে পারে সেটা থেকেও আপনারা কাজ করছেন? সেটা থেকে আমরা খুব বেশি এখন পর্যন্ত ওনাদের নজরে আসিনি, বাট মিডিয়াগুলো আমাদেরকে কভারেজ দিয়েছে অনেক। আমাদেরকে নিয়ে প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, অনেকগুলো মানে এরকম জাগো নিউজ সবাই ফিচার করেছে, যেটাতে মানুষ সচেতন হচ্ছে, মানুষ আমাদেরকে থ্যাঙ্কস দিচ্ছে যে এটা অনেক ভালো একটা কাজ হচ্ছে। আর আপনি বললেন না যে এই ব্যাপারটা বাংলাদেশে এতটা মানুষের মধ্যে ভিতরে না ঢুকলেও বিদেশের মাটিতে কিন্তু এটা নিয়ে অনেক ভাবে এখন। আমি একটা উদাহরণ দিতে চাই, এটাকে বলে সার্কুলার ইকোনমি। সার্কুলার ইকোনমির মডেলটা হচ্ছে যে একটা প্রোডাক্ট নতুন করে না তৈরি করে ওইটাকেই পুনঃব্যবহার কিভাবে করা যায়, বা ওইটার বিভিন্ন পার্ট কিভাবে নতুনটা বানানোর জন্য ব্যবহার করা যায়। এতে কি হয় যে এই বর্জ্য কমে, প্লাস হচ্ছে খরচও কমে। এটাকে বলে সার্কুলার ইকোনমি। আমি সহজ করে বললাম। এই সার্কুলার ইকোনমি নিয়ে কিন্তু প্রত্যেকটা বড় বড় কোম্পানি ভাবে। আপনি আইফোন 17 প্রো বের হয়েছে কিছুদিন আগে, আপনি দেখবেন আইফোন 17 প্রো এর সাথে একটা এনভায়রনমেন্টাল রিপোর্ট আসছে। সেই রিপোর্টে তারা বলছে যে এই আইফোনের 100% ব্যাটারি, মানে ব্যাটারির 100% ম্যাটেরিয়ালস হচ্ছে রিসাইকেল করা। ওদের তো টাকার অভাব নেই, কেন তাহলে রিসাইকেল করতেছে? কারণ ওরাও এটা সচেতন মানুষকে করছে যে আমরা যে প্রোডাক্টটা এখন বানাচ্ছি এটার বিভিন্ন পার্ট রিসাইক্লিং করে বানানো। 100% মানে রিসাইক্লিং প্রোডাক্ট দিয়ে বানাইছে হচ্ছে ব্যাটারি। আবার ওরা আরেকটা রিপোর্টে বলেছে যে এটা যত ম্যাটেরিয়ালস লেগেছে তার 30% হচ্ছে আপনার রিসাইকেল করা, হয়তো পুরনো কোনো একটা ডিভাইস থেকে রিসাইকেল করেছে। এবং তারা কিন্তু এটা খুব ঢালাওভাবে প্রচার করছে যে আমাদের এটা একটা কমপ্লায়েন্স ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে পুরনো ডিভাইস থেকে রিসাইক্লিং করে কোনো পার্ট ব্যবহার করা যায় কিনা। আরেকটা জিনিস আপনি দেখবেন যে এই যে সৌরবিদ্যুৎ বা রিনিউয়াল এনার্জি যেটা আমরা বলছি, এনভায়রনমেন্টাল রিপোর্টে কিন্তু এটাও আসছে যে এই আইফোন বানানোর জন্য 40% বা 30% সৌরবিদ্যুৎ ব্যবহার করা হয়েছে। তো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা মানুষ সচেতন হয়ে গেছে। আমাদের সরকার বা আমাদের এই নীতি নির্ধারণী সংস্থাগুলো কেন যে এটা নজরে আসছে না, এটা আমরাই চেষ্টা করতেছি তাদেরকে এটা বারবার নজরে দেওয়ার জন্য। তারা হয়তো বা সামনে আসবে।
এটা নিয়ে। সেক্ষেত্রে আর একটা বিষয় আমার মাথায় আসলো যে ধরেন পুরনো ল্যাপটপ বা পুরনো পিসি বা পুরনো ডিভাইস যখন আমি ব্যবহার করি, অনেকের ধারণা কি এরকম হয় যে এটা যে আমরা তো কোনো ব্যক্তি থেকে আনবো অথবা কোনো কর্পোরেট থেকে আনবো, এমন হতে পারে না যে কোনো চোরাই পণ্য আপনারা দিয়ে দিয়েছেন? আচ্ছা। তখন তার এই সন্দেহটা হ্যাঁ, কিভাবে দূর করেন? এটা কিন্তু মোবাইলের ক্ষেত্রে বেশি ঘটে, যেহেতু আমরা মোবাইল নিয়ে কাজ করি না, এই জন্য আমাদের একটু রিস্ক কম। আর আমরা তো এক্সচেঞ্জে নিচ্ছি। যে চূড়ায় একটা ল্যাপটপ নিয়ে আসবে সে কিন্তু এক্সচেঞ্জ করবে না, Right. সে হচ্ছে টাকা নিয়ে তাড়াতাড়ি ভাগতে পারলেই বাঁচে, তাই না? আমরা যেহেতু এক্সচেঞ্জ করছি এই জন্য ওই অসুবিধাটা আমাদের নাই। আর আমরা যখন একটা পুরনো ল্যাপটপ কিনছি তখন তার এনআইডির ফটো নিচ্ছি, তারপর এটা কোথা থেকে কিনেছে সেটার ইনভয়েসের কপি নিচ্ছি, সব কিছু এনশিওর করে যখন মনে করছি যে এটা একটা নিরাপদ ডিল, তখনই আমরা ডিলটা আর সবচেয়ে বড় কথা, যিনি নিবেন যদি ব্যক্তি পর্যায়ে নেন সেটিও তো আপনাকে ধরার সুযোগ আছে। জি, আমাকে ধরার সুযোগ আছে। অফিশিয়ালি সব কিছু করেই বিজনেসটা করছেন। তার মানে এই ব্যাপারেও তার সংশয় তার সংশয়, কারণ আমরা তো আমাদের তো ট্রু অনলাইন না যে আমাদের অনলাইন বন্ধ হলে সব বন্ধ। আমাদের ঢাকার প্রিমিয়াম লোকেশনে 3টা ব্রাঞ্চ আছে, একটা হলো ধানমন্ডি, একটা হলো গুলশান তেজগাঁ লিং রোড, আর একটা হচ্ছে মিরপুর। মানুষ তো আমাদেরকে খুঁজে পাওয়াটা খুব ইজি। আর ওইটা আমরাই ফিল্টার করি যে কোনো একটা খারাপ জিনিস যেন আমাদের ভাগ্যে না পড়ে। আমরা কাস্টমারকে দিব তো পরে, তার আগে আমরা নিজেরাই আগে ওটা ফিল্টার করি যে এরকম কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব না। তো সেই সুযোগটা নাই আমাদের।